সালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি ভালো আছো। তো স্বাগতম তোমাদের কেমিস্ট্রি অ্যান্টিবায়োটিকে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসছি কেমিস্ট্রি অ্যান্টিবায়োটিক। ওকে রিটেক। আজকে আমি নিয়ে আসছি তোমাদের জন্য কেমিস্ট্রি অ্যান্টিবায়োটিক, সবচেয়ে বোরিং চ্যাপ্টার। আশা করি বোরিং থাকবেন আজকের পর থেকে। লেটস জাম্প। তো দেখো, আজকে প্রথমে আমি দেখাবো তোমাদের প্রথম পত্রের তৃতীয় নম্বর চ্যাপ্টারটা। প্রথম পত্রের তৃতীয় নম্বর চ্যাপ্টারের নাম হচ্ছে মৌলের পর্যাপিত ধর্ম ও রাসায়নিক বন্ধন। মৌলের যে পর্যাপিত ধর্ম আছে এবং তার রাসায়নিক বন্ধন আছে, এই চ্যাপ্টারটা ওটা নিয়ে আলোচনা করছে। তো শুরুতে দেখি রাসায়নিক বন্ধন কি। রাসায়নিক বন্ধন কি এটা আগে প্রথম জানি আমরা। রাসায়নিক বন্ধন হচ্ছে যে আমরা যে কি বলে তোমার পিরিয়ডিক টেবিলে কিছু কিছু মৌল দেখছিলাম না, একটা বিশাল একটা চার্ট। ওই চার্টের মধ্যে বলছিলাম কিছু ধাতু আছে, কিছু অধাতু আছে। তো এরা নিজেদের মধ্যে বন্ধন করে রাসায়নিক বন্ধন গঠন করে। এই মাধ্যমে পৃথিবীর সব কিছু এই রাসায়নিক বন্ধন দ্বারাই তৈরি। তো কয়েকটা রাসায়নিক বন্ধন আছে, তার মধ্যে রাসায়নিক বন্ধন কয়টা? মোট তিনটা। 1 2 3। প্রথমে কি? আয়নিক বন্ধন। এই আয়নিক বন্ধন কি? আয়নিক বন্ধন হচ্ছে তোমার ধাতু এবং অধাতু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করে সেটা হচ্ছে তোমার কি? আয়নিক বন্ধন। কি? ধাতু এবং অধাতু। এটা খেয়াল রাখবা, পরীক্ষা অনেক আসে যে তোমার আয়নিক বন্ধন কি? ধাতু এবং অধাতু ইলেকট্রন শেয়ার। ধাতু কী করে? ইলেকট্রন ছাড়ে। আর অধাতু কী করে? ইলেকট্রন গ্রহণ করে। আচ্ছা, নেক্সটে আসো। এরপর আসে কি? সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন কি? ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, মানে দুইটা অধাতু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করে সেটাই কি তোমার সমযোজী বন্ধন। আচ্ছা, এবার দেখো আমরা একটা ধরো সমযোজী বন্ধন দেখি। সেটা হচ্ছে তোমার কি? ধরো তোমার মিথেন। আচ্ছা, মিথেন কি করবে? কার্বনের সর্বশেষ কক্ষপথে, মানে কার্বনের প্রোটন সংখ্যা কত? কার্বনের প্রোটন সংখ্যা হচ্ছে 6। তো প্রথম কক্ষপথে 2টা থাকবে আর পরবর্তী কক্ষপথে থাকবে কয়টা? তোমার 4টা। সমযোজী বন্ধনী ইলেকট্রন ছাড়বেও না, গ্রহণ করবে না, তারা কি পরস্পর শেয়ার করবে। আচ্ছা, আর আমরা কি জানি? আমরা জানি হচ্ছে হাইড্রোজেনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকে কয়টা? একটা। কক্ষপথে থাকে কয়টা? একটা। আচ্ছা, এবার হাইড্রোজেনের ক্ষেত্রে কি হবে? সর্বশেষ কক্ষপথে, প্রথম কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টা? 2টা। আমরা আগে দেখছিলাম যে প্রথম কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টা। তো এখানে অষ্টকের নিয়ম না, এটা হবে বলে 2 নিয়ম। মানে তোমার সর্বশেষ কক্ষপথে হাইড্রোজেন সবসময় তার ইলেকট্রন 2টা রাখতে চায়। তো এইখানে কি হবে? দেখো, হাইড্রোজেনের আছে একটা, সে কী করবে? আর একটা শেয়ার করবে। শেয়ার করার ফলে এই যে দেখো, হাইড্রোজেনের একটা আছে, সে কী করবে? কার্বনের একটার সাথে শেয়ার করছে। সেমভাবে আরও একটা হাইড্রোজেন নিব। হাইড্রোজেন কি করবে? এইখানেও আর একটা ইলেকট্রন শেয়ার করবে। আবার একটা হাইড্রোজেন নিলাম, এইখানেও সে একটা হাইড্রোজেন কি শেয়ার করবে। আবার একটা হাইড্রোজেন নিলাম, সেও কি একটা ইলেকট্রন শেয়ার করবে। এই যে দেখো, হাইড্রোজেন কি এখানে 2টা হয়, হাইড্রোজেনের শেষ কক্ষপথে 2টা হলো, এখানে 2টা হলো, এইখানে যে 2টা হলো, এইখানে 2টা হলো। অর্থাৎ একটা কার্বন 4টা হাইড্রোজেনের সাথে সমযোজী বন্ধন করে মিথেন তৈরি করে। এর জন্য মিথেন হচ্ছে কি? CH4। একটা কার্বন 4টা হাইড্রোজেনের সাথে বন্ধন শেয়ার করে। এখন কি হলো? কার্বনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন হলো? সমযোজী বন্ধনের মাধ্যমে 8টা। সে অষ্টক নিয়ম পূর্ণ করলো। আর এখানে হাইড্রোজেনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? প্রত্যেকটার এখন 2টা করে হলো। সেও কি তার সর্বশেষ কক্ষপথে যে 2টা ইলেকট্রন থাকার কথা, সেও শেয়ারের মাধ্যমে কি 2টা ইলেকট্রন করে পেয়ে গেল। আচ্ছা, এবার আয়নিক বন্ধন ও সমযোজী বন্ধনের পরেও আর একটা বন্ধন আছে, সেটাকে বলা হয় ধাতব বন্ধন। সেটাকে বলে কি? ধাতব বন্ধন। ধাতব বন্ধন কি? পরমাণু সময়ের মধ্যে ইলেকট্রন ত্যাগের ফলে সৃষ্ট ধনাত্মক আয়ন এবং মুক্ত ইলেকট্রনের মাধ্যমে যে আকর্ষণ ঘটে। এটা শুধুমাত্র জানার জন্য রেখে রাখো যে তৃতীয় একটা বন্ধন আছে, সেটা হচ্ছে ধাতব বন্ধন। কি কি? ইলেকট্রন ত্যাগের ফলে সৃষ্ট ধনাত্মক আয়ন এবং মুক্ত ইলেকট্রনের মধ্যে যে আকর্ষণ ঘটে, ওটাই কি? ধাতব বন্ধন। তো মূলত ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের এই দুইটাই, আয়নিক এবং সমযোজী বন্ধন। আচ্ছা, এত অষ্টকের নিয়ম তোমাদের বললাম। ফাজানের নীতিটা কি? ফাজানের নীতি হচ্ছে আয়নিক যৌগের মধ্যে যে সমযোজী বৈশিষ্ট্য কতটুকু থাকবে তা এই নীতির মাধ্যমে বোঝা যায়। মানে এই যে আমরা এসে সমযোজী বন্ধন পড়লাম, এইমাত্র জানলাম। তো আয়নিক যৌগের মধ্যে যে সমযোজী বন্ধনের যে বৈশিষ্ট্য কতটুকু থাকবে, এটা আমরা কোন নীতির মাধ্যমে জানি? ফাজানের নীতি। এটা শুধু জানিয়ে রাখো যে আয়নিক যৌগের মধ্যে সমযোজী বৈশিষ্ট্য কতটুকু থাকবে সেটা কোন নীতির মাধ্যমে জানা যায়? সেটা হচ্ছে তোমার ফাজানের নীতি। আর কি কি বৈশিষ্ট্য আছে সেগুলো হচ্ছে পোলার আয়ন যত বেশি, সমযোজী বৈশিষ্ট্য তত বেশি হয়। পোলার আয়ন যত বাড়বে, সমযোজী বৈশিষ্ট্য তত বাড়বে। আচ্ছা, এবার আসছে কি? সংকরায়ন। বিভিন্ন শক্তির অরবিটাল মিশ্রিত হয়ে সমশক্তির নতুন অরবিটাল তৈরির প্রক্রিয়াকে বলে তোমার সংকরায়ন। মানে কি? বিভিন্ন শক্তির অরবিটাল একত্র হয়ে সমশক্তির, মানে নতুন সমশক্তির নতুন যে অরবিটাল তৈরি করে তাকে বলে সংকরায়ন। ওকে,
নেক্সট স্টেপে যাই আমরা। আচ্ছা, এবার আসো ব্লক ভিত্তিক কিছু বৈশিষ্ট্য আছে। পর্যায় সারণীতে আমরা পড়াইছিলাম, দেখাইছিলাম যে কয়েকটা ব্লক আছে, কি কি, এসপি ডি এফ, 4টা ব্লক আছে। তো ব্লক এস কি, প্রথম গ্রুপ এবং দ্বিতীয় গ্রুপের যে মৌলগুলো আছে এগুলা কি সব এস গ্রুপ। এগুলা কি মোটামোট হচ্ছে তোমার 4টা, রিপিট, এস গ্রুপে কটা আছে, গ্রুপ এস ব্লকে কটা আছে, গ্রুপ 1 এবং 2-এ মোট 14টা আছে। ওখানে হাইড্রোজেন হবে না, কিন্তু এই পাশে যে হিলিয়ামটা আছে সে আবার তোমার এস ব্লকের মৌল। তো মোট আছে কটা, 14টা। এটা জানার জন্য জেনে রাখো যে এস ব্লক কি গ্রুপ 1 ও 2 এবং হিলিয়াম, এবং মোট কটা, 14টা। আর পি ব্লকে কত, 13 থেকে 18 নম্বর গ্রুপ নাম্বার, এগুলো একটু খেয়াল রাখবা। মোট মৌল কত, 36টা। গ্রুপ কটা, 13 থেকে 18, গ্রুপ 13 থেকে 18, এবং মৌল কত, 36। এবার দেখো ডি গ্রুপের মৌল, ডি গ্রুপের মৌল কি 3 থেকে 12, 3 থেকে 12। আচ্ছা, আমরা একটু একটা দেখাই, তাহলে তুমি বুঝতে পারবা। এই যে 1 আর 2, এই দুইটা হচ্ছে তোমার কি এস, আর কি হিলিয়ামটা এস। এবার দেখো এখানে কি বলছিলাম, এরপর আছে পি গ্রুপ 13 থেকে 18, পি কত, 13 থেকে 18, পি হচ্ছে 13 থেকে 18। এই যে 13 থেকে 18 এগুলো কি পি, পি হচ্ছে কি 13 থেকে 18। আর 3 থেকে 12, 3 থেকে 12 হচ্ছে তোমার কি টি, 3 থেকে 12 টি। আর এই যে নিচে যে দুটো আছে ল্যান্থানাইট অ্যাক্টাইন সিরিজ, এটা হচ্ছে তোমার এফ। ওকে, তো ল্যান্থানাইট কত, 27টা, ডি গ্রুপে কত, 41টা, পি ব্লকে কত, 36টা, আর এস ব্লকে কত, 14টা। এগুলো একটু মনে রেখো। আর পি ব্লকে কি থাকে, ধাতু, অধাতু, উপধাতু। পি ব্লকে থাকে ধাতু, অধাতু, উপধাতু। এস ব্লকে থাকে সব কি সক্রিয় ধাতু, খালি ধাতু না, সক্রিয় ধাতু। আর ডি ব্লকে থাকে কি, ডি ব্লকের মৌলকে বলা হয় অবস্থান্তর মৌল, অবস্থান্তর মৌল। আচ্ছা, এবার অবস্থান্তর মৌল যে বললাম, অবস্থান্তর মৌলের কিছু কিছু বিশেষ বৈশিষ্ট্য বা ধর্ম আছে, স্পেসিফিক কিছু বৈশিষ্ট্য বা ধর্ম আছে। কি কি আছে, এখানে প্রায় প্রশ্ন আসে, এগুলো জানো, মাথায় রাখবা। যে কী করে, অবস্থান্তর মৌল পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে। কি করে সে, পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে। যেমন এই যে ফেরাসফেরিক যে আয়ন আছে, এভাবে এগুলো কি সব তোমার অবস্থান্তর মৌল। এই একটা খুবই ইম্পর্টেন্ট, যে রঙিন যৌগ গঠন করে কারা, এটাও কি অবস্থান্তর মৌল। একটি রঙিন যৌগ গঠন করে কি তোমার অবস্থান্তর মৌল, কি করে, রঙিন যৌগ গঠন করে। কিভাবে করে, ডিডি ইলেকট্রন স্থানান্তরের কারণে। আচ্ছা, এবার কি অবস্থান্তর মৌল আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করে, সেটা হচ্ছে প্রভাবক হিসেবে কাজ করে। কি করে, প্রভাবক হিসেবে কাজ করে। আর একটা কি, জটিল আয়ন গঠন করে, জটিল আয়ন গঠন করে। এই দেখো, এটা একটা জটিল আয়ন, এটার নাম হচ্ছে হেক্সাসায়ানোফেরেট, হেক্সাসায়ানোফেরেট। সে কী কী পাইলাম আমরা, অবস্থান্তর মৌলের কয়েকটা বৈশিষ্ট্য পাইলাম। সে কি পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে, রঙিন যৌগ গঠন করে, প্রভাবক হিসেবে কাজ করে, জটিল আয়ন গঠন করে। আচ্ছা, এবার নেক্সট স্টেপে যাই। আচ্ছা, হাইড্রোজেন বন্ধন কি, হাইড্রোজেন বন্ধন কি, হাইড্রোজেন বন্ধন কি, তোমার হাইড্রোজেন যখন উচ্চতরিত ঋণাত্মক, উচ্চতরিত ঋণাত্মক মৌল কি কি, তোমার ফ্লোরিন, তারপর অক্সিজেন, তারপর নাইট্রোজেন, এইগুলো কি তোমার উচ্চতরিত ঋণাত্মকের সাথে যুক্ত থাকে, তখন অণুগুলোর মধ্যে যে দুর্বল আকর্ষণ বল কাজ করে। মানে যখন হাইড্রোজেন যখন উচ্চতরিত ঋণাত্মক মৌলগুলো কি কি, ফ্লোরিন, অক্সিজেন এবং নাইট্রোজেন, এদের সাথে যখন যুক্ত থাকে, তখন অণুগুলোর মধ্যে দুর্বল আকর্ষণ বল কাজ করে। কি দুর্বল আকর্ষণ বল কাজ করে, তাকে কি হাইড্রোজেন বন্ধন বলা হয়। আচ্ছা, এবার দেখো আন্তঃআণবিক এবং অন্তঃআণবিক দুটো টার্ম। যদি দুটি আলাদা অণুর মধ্যে তোমার কি বলে, অণুদের মধ্যে যদি সম্পর্ক থাকে, তাহলে কি সেটা হচ্ছে আন্তঃআণবিক। আর অন্ত কি, একই অণুর দুইটি অংশের মধ্যে। ধরো তোমাদের স্কুলে যদি ক্লাস 6 এবং 7-এর মধ্যে খেলা হয়, সেটা হচ্ছে কি অন্ত। আর ধরো তোমার জেলায় সকল স্কুলের মধ্যে যদি খেলা হয়, সেটা কি আন্ত। বলে না আন্ত ফুটবল টুর্নামেন্ট, আন্ত ক্রিকেট টুর্নামেন্ট, সেটা হচ্ছে কি, ধরো একই মৌলের মধ্যে দুটি অণুর মধ্যে যদি তোমার যে কোনো ধরনের রিয়াকশন হয়, সেটা কি অন্তঃআণবিক। আর যদি দুটি ভিন্ন আলাদা অণুর মধ্যে যদি কি বলে সম্পর্ক হয়, বা আকর্ষণ হয়, বা গঠন করা হয়, তখন কি সেটা হচ্ছে কি তোমার আন্তঃআণবিক। আচ্ছা, এবার মৌলের কিছু পর্যায়বৃত্ত ধর্ম আছে, এটা খুব 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 ইম্পর্টেন্ট। এটা থেকে ধরে রাখতে পারো, প্রশ্ন আসবেই। তোমার এই যে মৌলের যে পর্যায়বৃত্ত ধর্ম আছে, এটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 99%, 100%, একেবারে তো বলা যায় না, ধরতে পারো 100%ই। আচ্ছা, ঠিক আছে। কি কি তোমার মৌলের পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে প্রথম আছে কি, পারমাণবিক ব্যাসার্ধ। মানে কোন পরমাণুটা কত বড় ছোট, ব্যাসার্ধ তো নির্ণয় করে তার আয়তন কতটুকু, হ্যাঁ, কতটুকু বড় ছোট। আচ্ছা, পর্যায় সারণীর, এবার একটা পর্যায় সারণী দেখি কি বলছে। পর্যায়ে বাম থেকে ডানে গেলে কমে,
মানে পারমাণবিক ব্যাসার্ধ কী হয়, বাম থেকে ডানে গেলে কমে এবং গ্রুপে উপর থেকে নিচে গেলে বাড়ে। খেয়াল করো, পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে কি হয়, বাম থেকে ডানে গেলে হচ্ছে কি কমে। খেয়াল রেখো, এই একটা শুধু তোমার কি বলা হয় একটু ডিফারেন্ট। পারমাণবিক ব্যাসার্ধ কি বাম থেকে ডানে গেলে কমে, উপর থেকে নিচে গেলে কি বাড়ে। বাম থেকে ডানে গেলে কমে, এটা কি কমে, আর উপর থেকে যদি নিচে যাও তত কি বাড়ে। আচ্ছা, বাড়ে। এটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। কেন বাড়ে এবার খেয়াল করো, কি বলছে যে কারণ ডানে গেলে নিউক্লিয়ার চার্জ বাড়ে। আমরা কি জানি যে তোমার এই যে যদি তোমার নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াসটা কি পজিটিভ, আর এই যে ইলেকট্রনগুলো কি সব নেগেটিভ। এই পজিটিভ আর নেগেটিভের মধ্যে যে আকর্ষণ কাজ করে, পজিটিভ আর নেগেটিভের মধ্যে কি আকর্ষণ করে, তোমাদের মধ্যে করে না বিপরীত ধর্মের প্রতি। তো এইখানেও ইলেকট্রন হচ্ছে নেগেটিভ আর নিউক্লিয়াস কি পজিটিভ, তারা পরস্পর আকর্ষণ করে। এখন দেখো, যার কক্ষপথে একটা ইলেকট্রন তার সাথে আকর্ষণ কি কম, যার দুইটা তার সাথে বেশি ডাবল, যার তিনটা তার সাথে আরও বেশি। তো যত বেশি ইলেকট্রন হবে তত বেশি নেগেটিভ চার্জ বাড়বে, তত বেশি তোমার কি বাড়বে, তোমার নিউক্লিয়াসের সাথে তত বেশি তোমার আকর্ষণ বৃদ্ধি পাবে। তো যত আকর্ষণ বৃদ্ধি পাবে, একটা কি আরেকটাকে কাছাকাছি টানার চেষ্টা করবে, তো যত ডাইনে যাবা তোমার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন তত বাড়বে, যত বাড়বে তত আকর্ষণ বাড়বে। খেয়াল করো, তুমি পর্যায় সারণীর বাম থেকে ডানে যত যাবা তত কি ইলেকট্রন সংখ্যা বাড়লে কি তাদের মধ্যে আকর্ষণ বল বেশি বৃদ্ধি পাবে, বেশি তারা একে অপরের দিক টাইনা ধরবে। তো যত টাইনা ধরবে তত চাইপে গেলে কি হয়, তার আয়তন কমে যাবে। আচ্ছা, এবার উপর থেকে নিচে মানে পর্যায় যত বাড়বে তত কি হয়, তোমার ব্যাসার্ধ বাড়বে। কেন বাড়বে দেখো, প্রথম পর্যায়ে তোমার এই যে তোমার নিউক্লিয়াস যদি হয় প্রথম পর্যায়ে থাকলো, এবার কি দ্বিতীয় পর্যায়ে গেলে আরেকটা কি তোমার শেল বাড়বে, তৃতীয় পর্যায়ে আর একটা শেল বাড়বে। এখন দেখো, এইখান থেকে এইখানের ইলেকট্রনের যত তাড়াতাড়ি তারা আকর্ষণ করতে পারবে, দূরে গেলে আরও কি আকর্ষণ বল আরও কমবে, আর একটু দূরে গেলে আকর্ষণ বল আরও কমবে। তো যতগুলো পর্যায় বাড়বে বা যত পর্যায় বাড়বে তত শেল বাড়বে, তত কি তাদের মধ্যে আকর্ষণ বল কি আস্তে আস্তে হ্রাস পাবে, মানে কমে যাবে। তো যত পর্যায় বৃদ্ধি পাবে তত কি তাদের কমে যাবে এবং কি তারা তত সাইজে কি বড় হবে। যতগুলা পর্যায় বৃদ্ধি পাবে ততগুলা শেল বৃদ্ধি পাবে, তত কি তাদের কি ব্যাসার্ধ, এই যে দেখো এখান থেকে এটা ব্যাসার্ধ কি বড় না, এবং এটা কি আরও বড় হয়ে যাবে। ঠিক আছে, তো যত তোমার শেল বৃদ্ধি পাবে তত তাদের ব্যাসার্ধ বাড়বে, তাহলে কি উপর থেকে নিচে গেলে বাড়ে। আচ্ছা, এবার দেখো আয়নীকরণ শক্তি। প্রথম দেখলাম পারমাণবিক ব্যাসার্ধ, এবার আয়নীকরণ শক্তি পর্যায়ে বাম থেকে ডানে গেলে বাড়ে। এতক্ষণ দেখছি কি আমরা বাম থেকে ডানে গেলে কমে, এবার বাম থেকে ডানে গেলে বাড়ে, এবং উপর থেকে নিচে গেলে কমে। এবার কি করে, উপর থেকে নিচে গেলে কমে। কেন কমে, কারণ ডানে গেলে কি হয়, পর্যায় সারণীর ডানে গেলে পরমাণুর আকার কি কমে। আমরা একটু আগে দেখছি যে পরমাণুর আকার কি কমে। আচ্ছা, ও নিউক্লিয়ার আকর্ষণ বাড়ে, তাহলে কি ডান থেকে বামে গেলে তো পরমাণুর আকার কমে এবং নিউক্লিয়ার আকর্ষণ কি হয় বাড়ে, একটু আগে বলছি। তাই ইলেকট্রন ছাড়াতে বেশি শক্তি লাগে, নিচে গেলে আকার বড় হয়, তাই ইলেকট্রন সহজে বের হয়ে যায়। আচ্ছা, ওই আগের কারণেই এবার কি হয়, তুমি বাম থেকে ডানে গেলে কি হয়, তোমার বাম থেকে ডানে গেলে নিউক্লিয়ার আকর্ষণ বাড়ে, পরমাণুর আকার কমে যায়। দেখো পরমাণুর কি হয়, তোমার পরমাণুর সাইজ ছোট হয়ে যায়, তখন কি তাদের আকার কমে যায় এবং তাদের মধ্যে কি নিউক্লিয়ার বল বাড়ে। তাই ইলেকট্রন ছাড়াতে, তুমি যদি এখান থেকে ইলেকট্রন ছাড়াই নিতে যাও তাহলে কি হয়, শক্তি বেশি প্রয়োজন হয়, বেশি শক্তি তোমার ব্যয় করা হয়। আবার উপর থেকে নিচে গেলে কি হয়, নিচে গেলে আকার বড় হয়, নিচে গেলে আস্তে আস্তে কি আকারটা বড় হইতে থাকে, দেখাইছি একটু আগে। তখন কি হয়, ইলেকট্রন যত দূরে যাবে তখন কি তাদের মধ্যে তোমার আকর্ষণ বল কি কমে যাবে। তাহলে যত দূরেরটা আছে তার ছাড়াইতে তত কি শক্তি কম লাগবে, যত দূরে চলে যাবে তোমার নিউক্লিয়াস থেকে তত তাদেরকে ছাড়াইতে মানে ছুটাইতে কি হয়, তোমার শক্তি কম খরচ হবে। তাই কি বলছে, যে নিচে গেলে আকার বড় হয়, তাই ইলেকট্রন সহজে বের করা যায় বা বের হয়ে যায়। আচ্ছা, এবার দেখো 3 নম্বর যে টপিকটা আছে সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। তোমরা তো বিভিন্ন কিছুতে আসক্ত থাকো, হ্যাঁ, তো এটাও কি ইলেকট্রন আসক্তি। দেখো এইটাই কি হয়, এটা সেম ভাইয়া, পর্যায়ে বাম থেকে ডানে গেলে সাধারণত বাড়ে। কি হয়, বাম থেকে ডানে গেলে বাড়ে, ইলেকট্রন আসক্তি কি বাম থেকে ডানে গেলে সাধারণত বাড়ে, এবং গ্রুপ উপর থেকে নিচে গেলে কমে। কি হয়, বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে। কারণ
যত ডানে যাবা নিউক্লিয়ার আকর্ষণ বেশি হয়, পরমাণুর ইলেকট্রন গ্রহণে মানে যত কি হয়, তুমি যত বাম থেকে তুমি কি হয়, যত বাম থেকে ডানে যাবা, তুমি যত বাম থেকে ডানে গেলে কি হয়, নিউক্লিয়ার আকর্ষণ বেশি হয়। নিউক্লিয়ার আকর্ষণ কি হয়, বেশি হয়, পরমাণু ইলেকট্রন গ্রহণে বেশি প্রবণ হয়। যেমন কি এখানে কি দেখছিলাম আমরা, তোমার কি হয়, একেবারে বামে কি সোডিয়াম কি করে সাইডে দেয়, কিন্তু দেখো এই সাইডে আসার পর যে ক্লোরিন, সে কি করে, ইলেকট্রন আরো গ্রহণ করার প্রবণতা তার বাড়ে, কারণ সে কি তার অষ্টক পূর্ণ করতে চায়, সর্বশেষ কক্ষপথে তার 8টা ইলেকট্রন পূর্ণ করতে চায়, তার জন্য কি করে সে ওই যে সোডিয়ামের থেকে একটা ইলেকট্রন নিয়ে সে পূর্ণ করছে, তাহলে কি তার আকর্ষণ কি বাড়ছে, ক্লোরিনে বাড়ছে। তাহলে কি বলছে, ডানে গেলে নিউক্লিয়ার আকর্ষণ বেশি হয়, পরমাণু ইলেকট্রন গ্রহণে বেশি প্রবণ হয়। এই কি এই দিকের মূলগুলো কি তোমার পরোক্ষ ইলেকট্রন বেশি প্রবণ হয়, আর নিচে গেলে কি আবার আকর্ষণ আস্তে আস্তে কমতে থাকে। নিচে গেলে কি আকর্ষণ, ওই যে তোমার যত দূরে যাবে তত তার শক্তি কমে যাবে, যত শেল বাড়বে, পর্যায় যত বাড়বে, শেল তত বাড়বে, তাদের শক্তি কমে, তার আকর্ষণ উপরের থেকে নিচে কম হয়। যেমন তোমার ফ্লোরিনের থেকে ক্লোরিনের তোমার কি হয়, তোমার একটু কম, এটা থেকে আবার ব্রোমিন কি আরেকটু কম, আয়োডিন আরেকটু কম, এদিক থেকে কিন্তু বেশি, কিন্তু আবার এদের থেকে আবার কম, আস্তে আস্তে নিচের দিক কমে। আচ্ছা, এবার কি আসো তড়িৎ ঋণাত্মকতা। এবার কি দেখো, বাম থেকে ডানে গেলে বাড়ে, কি হয়, বাম থেকে ডানে গেলে বাড়ে, বাম থেকে তড়িৎ ঋণাত্মকতা কি বাম থেকে, এই যে তুমি যত এদিকে আসবা তত কি তড়িৎ ঋণাত্মকতা বাড়বে। কেন, আর উপর থেকে নিচে গেলে কি হয়, উপর থেকে নিচে কি হয়, তোমার কমতে থাকে, উপর থেকে নিচে গেলে কমে। বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে। খেয়াল রাখো, আগেরটার মতোই, বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে। কি কারণে হয়, নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পায়, নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পায় এবং পরমাণু বন্ধনের ইলেকট্রনকে বেশি আকর্ষণ করে। একটু আগে দেখাইছি যে যত তোমার ইলেকট্রন বাড়বে নিউক্লিয়াসের সাথে তত তার আকর্ষণ বাড়বে, পজিটিভ নেগেটিভ চার্জের জন্য আকর্ষণ বাড়বে, যার ফলে কি ইলেকট্রন নিউক্লিয়াসের বৃদ্ধি পায়, পরমাণু ইলেকট্রনকে বেশি আকর্ষণ করে, নিচে গেলে পরমাণু আকার বড় হয়, আকর্ষণ করবে। ওই যে সেম একই কথা, তোমার যত বাড়বে ইলেকট্রন যত দূরে যাবে তখন কি তাদের আকর্ষণ তত কমতে থাকবে। ঠিক আছে, ওই সেম জিনিস। তো খেয়াল করো, দেখো এখানে কি হয়েছিল, প্রথম পারমাণবিক ব্যাসার্ধ বাম থেকে ডানে গেলে কি হয়, কমে, উপর থেকে নিচে গেলে বাড়ে গেল। এবার আরেকজন, বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে। তোমার পারমাণবিক ব্যাসার্ধ যা তার সব, আর বাদ বাকিগুলো কি, পারমাণবিক ব্যাসার্ধ শুধুমাত্র উল্টা, তাছাড়া সবগুলো কি বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে। দেখো বাড়ছে কমছে, বাম থেকে ডানে গেছে বাড়ছে কমছে। আচ্ছা, এবার দেখো অণুর আকৃতি ও বন্ধন কোণ। তো ওই যে তারা যে রিয়াকশন করে একটা অণু তৈরি করলো, তাদের মধ্যে যে বন্ধনটা তৈরি হলো, তাদের মধ্যে বন্ধনটার কি কোণ কেমন, কিভাবে আমরা জানবো, দেখো। তো এখানে কিছু আমরা সংকরায়ন ঘটে, তোমার sp2 sp3 sp3 sp3d আর sp3d2। তো যখন তোমার sp হবে, যেমন বেরিলিয়াম ক্লোরাইড, এখানে তোমার sp সংকরায়ন ঘটছে। sp সংকর কি, এটা কি সরল রৈখিক, কারণ তাদের কোণ কি 180 ডিগ্রি। এই দেখো, এই যে তোমার এটা হচ্ছে তোমার sp এটা কি, তাদের মধ্যে কোণ কি 180 ডিগ্রি। এই যে তাদের মধ্যে কোণের পরিমাণ কি 180 ডিগ্রি। আর sp2তে কি হবে, sp2তে এরকম তৈরি হবে, যার প্রত্যেকটা এগুলা কি তোমার যার প্রত্যেকটা কোণের পরিমাণ, কি 120 ডিগ্রি। আর তোমার কি বলে sp3তে এই এরকম তৈরি করবে, এখানে তাদের কোণের পরিমাণ কি 109.5 ডিগ্রি। আর তোমার কি বলে sp3dতে এখানে তোমার 90 ডিগ্রিও হইতে পারে, এখানে তোমার 90 ডিগ্রি হইতে পারে, আবার 120 ডিগ্রিও হইতে পারে। এই যে দেখো 90 ডিগ্রি, আর এটা পরিমাণ কত 120 ডিগ্রি। আর তোমার sp3d2 এখানে তোমার সবগুলোর পরিমাণ কত 90 ডিগ্রি, সবগুলা কোণের পরিমাণ কত 90 ডিগ্রি। তোমরা জাস্ট এটা মাথায় রাখো, sp কি সরল রৈখিক, মাথায় খুব ভালো করে এটা মাথায় রাখো, প্রশ্ন আসতে পারে। sp সরল রৈখিক, বন্ধন কোণ 180 ডিগ্রি। উদাহরণ কি, বেরিলিয়াম ক্লোরাইড ও কার্বন ডাই অক্সাইড। sp2 সমতলীয় ত্রিকোণাকার, কোণ কত 120 ডিগ্রি। তারপর কি দেখো sp3, এটা কি চতুস্তলস্কীয়, এটা হচ্ছে তোমার 109.5 ডিগ্রি।
এই তোমরা শুধুমাত্র সংক্রমণগুলো মনে রাখবা বেশি করে, এবং রাখবা তার বন্ধন কোনগুলা বেশি মাথায় রাখবা। 90 আচ্ছা এবার কি sp3d তার কত 90 ও 120 ডিগ্রি, আর sp3d sp3 এবং d2 এটা কত 90 ডিগ্রি। এই কোনগুলা বেশি মনে রাখবা, আর তোমার সংক্রমণ কোনটা কত কোন এগুলো মাথায় রাখবা। আর দু একটা উদাহরণ যদি তোমার মাথায় রাখতে দেখবা, একবার দেখে রাখবা, তাহলে তোমার কি হবে, মাথায় থেকে পরীক্ষার হলে একবার দেখলে পারবা। আচ্ছা এবার কি আমাদের দুই বন্ধনটা কি দুই ধরনের হয়, তা কি সিগমা ও পাই বন্ধন। সিগমা ও ওই সিগমা মেল না কিন্তু, আবার সিগমা ও পাই বন্ধন কি হয়, অরবিটালের সামনাসামনি অধিক্রমণ তৈরি হয়, এটি শক্তিশালী বন্ধন। মাথায় রাখবা কি অরবিটালের সামনাসামনি অধিক্রমণে তৈরি হয় কোন বন্ধন, সিগমা বন্ধন। আর আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা কি সবচেয়ে শক্তিশালী বন্ধন কি, পাই না সিগমা, অবশ্যই সিগমা কি হয়, এটা একটি শক্তিশালী বন্ধন। আর কি পাই বন্ধন কি অরবিটালে পাশাপাশি অধিক্রমণে তৈরি হয়। সামনাসামনি কে, সামনাসামনি সিগমা, পাশাপাশি তোমার পাই। আর শক্তিশালীকে সিগমা, সিগমা মেল, তো শক্তিশালী বোঝাই যায়, তাইলে কি সিগমা শক্তিশালী আর পাই কি মানে সিগমার চাইতে একটু দুর্বল, একটা শক্তিশালী একটা দুর্বল। আচ্ছা আরেকটা খুবই জিনিস ইম্পর্টেন্ট, একক বন্ধনে তোমার একটি সিগমা থাকে, একক বন্ধনে একটা সিগমা থাকে, দ্বিবন্ধনে একটা সিগমা ও একটা পাই থাকে। যদি ধরো একটা বন্ধন থাকে তাহলে তোমার কি হবে, সিগমা ধরো এই যে একটা বন্ধন, এটা পড়াইলাম না, এখানে কি চারটা একক বন্ধন আছে, কি এখানে চারটাই সিগমা বন্ধন, কারণ একক একক বন্ধন। আচ্ছা এবার ধরো দ্বিবন্ধন যদি দেই, এই যে একটা দ্বিবন্ধন আছে, এটা কি মিথেন, এটা কি ইথেন, এই দ্বিবন্ধনে কি একটা আছে সিগমা আর একটা আছে কি পাই বন্ধন, একটা আছে সিগমা আর একটা কি পাই, এখানে একটা কি সিগমা আর একটা কি পাই। আর কার্বন কার্বন সরি, আচ্ছা এবার দেখো CH, এটা কি কার্বন ত্রিবন্ধন আছে, হ্যাঁ এখানে কি তিনটা বন্ধন আছে, এখানে কি হবে একটা হবে সিগমা আর দুইটা কি পাই, একটা কি সিগমা, ত্রিবন্ধনে সবসময় একটা সিগমা দুইটা পাই, দ্বিবন্ধনে একটা সিগমা একটা পাই। আর তোমার একটাই যদি বন্ধন থাকে তাহলে কি সেটাগুলো সবগুলো সিগমা, একটা থাকলে সিগমা, দুইটা থাকলে সিগমা পাই, আর যদি তিনটা থাকে একটা পাই, একটা সিগমা এবং দুইটা পাই। আচ্ছা তো আয়নীকরণ শক্তি তো আমরা একটু আগে দেখছি, তো কিছু ব্যতিক্রম আছে। মূলত প্রশ্নে অনেক সময় কনফিউজিংয়ের জন্য ব্যতিক্রমগুলাই অনেক সময় দিয়ে দেয়, যে তোমরা তো জানোই যে আয়নীকরণ শক্তি বামে গেলে বাড়বে না কমবে, উপর থেকে নিচে গেলে বাড়বে, এটা তোমরা জানো। কিছু ব্যতিক্রম আছে, এই ব্যতিক্রমগুলো পরীক্ষায় বেশি দেওয়ার চেষ্টা করে, সবসময় ভেজাল জিনিস দেওয়ার চেষ্টা করে। তো বাম থেকে ডানে আয়নীকরণ শক্তি বাড়ে, কি হয় বাড়লেও কিছু ক্ষেত্রে ব্যতিক্রম, বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে। তো ব্যতিক্রম কি কি, বেরিলিয়াম ও বোরনের মধ্যে কি হয়, তোমার বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বোরনের চাইতে বেশি, কারণ বেরিলিয়ামের এস অরবিটাল পূর্ণ স্থিতিশীল। এই দেখো এই যে তার কি বলছি, তার এস কি সর্বোচ্চ এস অরবিটালে দুইটা ইলেকট্রন থাকে, তার কি দুইটা পূর্ণ আছে। আর কি বলে এখানে দেখো পি অরবিটাল কি পূর্ণ নাই, হ্যাঁ এটা তার জন্য কি স্থিতিশীল বেশি, এস অরবিটাল কি স্থিতিশীল। কি বলছে বেরিলিয়ামের এস অরবিটাল পূর্ণ এবং স্থিতিশীল, তার জন্য কি এটা বেশি স্থিতিশীল। আর এটা খেয়াল রাখো বেরিলিয়াম ও বোরনের মধ্যে কে বেশি স্থিতিশীল, কারণ বেরিলিয়াম এর কি বলে আয়নীকরণ শক্তি কি বেশি বোরনের চাইতে, এবং কারণ তার অরবিটাল ও পূর্ণ স্থিতিশীল। আর একটা হচ্ছে তোমার কি বলে, তোমার নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে আয়নীকরণ শক্তি বেশি কার, অক্সিজেনের বেশি, কারণ নাইট্রোজেনের পি অরবিটাল অর্ধপূর্ণ যা অধিক স্থিতিশীল। দেখো 8টা যদি থাকে তাহলে তো স্থিতিশীল, তার থেকে কমে তার থেকে একটু কম স্থিতিশীলকে যে 4টা থাকে, কারণ অর্ধেক আছে, সে নিতেও পারে না দিতেও পারে না, মানে এটা মাঝামাঝি অবস্থা, সে হচ্ছে স্থিতিশীল। 5টা হলে কি সে গ্রহণ করবে, 3টা হলে কি সে চাইরে দিবে এরকম, 4টা হলে কি সে একটা মাঝামাঝি পর্যায়ে আছে। আচ্ছা এবার ইলেকট্রন আসক্তির কিছু তথ্য আছে। ক্লোরিন এবং ফ্লোরিনে তড়িৎ ঋণাত্মক ফ্লোরিনের বেশি হলেও ইলেকট্রন আসক্তি ক্লোরিনের বেশি। একেবারে খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখো, তড়িৎ ঋণাত্মকতা কার বেশি, ফ্লোরিনের বেশি, আর ইলেকট্রন আসক্তি কার বেশি, ক্লোরিনের বেশি। কারণ ক্লোরিন আকার ছোট হয়, ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে। কি বলছিলাম যে যত কাছাকাছি মানে ইলেকট্রন বাড়লে কি হয়, তারা কাছাকাছি থাকবে, তাদের ঘনত্ব বেশি, কি ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে এবং আগত ইলেকট্রন বিকর্ষণ করে বেশি হয়, কি আগত ইলেকট্রন কি করে বেশি
তোমার বেশি বিকর্ষণ করে। আচ্ছা, নিষ্ক্রিয় গ্যাসগুলো ইলেকট্রন আসক্তি প্রায় শূন্য বা ধনাত্মক। নিষ্ক্রিয় গ্যাসগুলো কি করে? ইলেকট্রন গ্রহণও করতে চায় না, ত্যাগও করতে চায় না, তারা শেয়ারও করতে চায় না, তাদের কি অষ্টকপূর্ণ থাকে সবসময়। তোমার নিষ্ক্রিয় গ্যাস কি 18 নম্বর গ্রুপের মৌল, তাদের কি হয়? তাদের অষ্টকপূর্ণ থাকার ফলে তারা ইলেকট্রন নেয় না, দেয় না, শেয়ার করে না, কিছুই করে না, যার ফলে কি তাদের ইলেকট্রন আসক্তি প্রায় শূন্য, মানে তারা নিতেও চায় না। ঠিক আছে। আচ্ছা, এবার যে কোনো অণুর কেন্দ্রীয় পরমাণুর সংকরণ দ্রুত বের করার একটা সূত্র হচ্ছে তোমার এই সূত্রটা দেখে রাখো। আচ্ছা, এই সূত্রটার মাধ্যমে কি হয়? এই অঙ্ক করার পর যদি তোমার ফলাফল 2 আসে, এই অঙ্কটা করার পর যদি কী হয়, দেখো কেন্দ্রীয় পরমাণু যত ইলেকট্রন সংখ্যা, এটা কি তোমার এই যে ভি, একযোজি পরমাণু এম, ক্যাটায়নের চার্জ এবং অ্যানায়নের চার্জ, এগুলো তোমার যোগ বিয়োগ করে সূত্র দ্বারা প্রকাশ করলে তোমার আসবে কি, তোমার কি বলে, তোমার যে কোনো কেন্দ্রীয় পরমাণু সংকরণ বের করা যাবে। আচ্ছা, এই ম্যাথ করার পর যদি তোমার ফলাফল, যেটা তোমার পরীক্ষা আসতে পারে এমসিকিউতে, সেটা হচ্ছে এই ম্যাথ করার পর তোমার যদি অ্যান্সার আসে 2, তাহলে কি এসপি হবে সংকরায়ন। কি হবে? এসপি। যদি আসে 3, তোমার হবে কি সংকরণ sp2, 4 হলে sp3, 5 হলে sp3d। তোমার ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যদি আসে ফলাফল 2, sp, 3 হলে sp2, 4 হলে sp3, 5 হলে sp3d। আচ্ছা, এবার জটিল যৌগের চৌম্বক ধর্ম। জটিল যৌগগুলো আমরা পড়ছি না একটু আগে, যে ডি ব্লকের মৌলগুলো কি জটিল। হ্যাঁ, তো এখানে কি তাদের চৌম্বক ধর্ম আছে? কি ধর্ম? দুইটা, প্যারাম্যাগনেটিক ও ডায়াম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক ও কি ডায়াম্যাগনেটিক। দেখো খেয়াল করো, প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক কি বলে? যদি ডি অরবিটাল বিজোড় ইলেকট্রন থাকে, ডি অরবিটালে যদি বিজোড় ইলেকট্রন থাকে, তাহলে কি হয়? চৌম্বক ক্ষেত্র দ্বারা সে আকৃষ্ট হয়। এটা কি প্যারাম্যাগনেটিক। ডি অরবিটালে যদি বিজোড় ইলেকট্রন থাকে, খেয়াল করো কথার মাধ্যমে এই কিন্তু কয়েকটা প্রশ্ন করা যাবে একটা লাইন থেকে। কোন অরবিটালে? ডি অরবিটালে জোড় না বেজোড়? বিজোড় ইলেকট্রন থাকলে সে কি করে? চৌম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হয়। 3টা গেল। আর যদি এইটা কি প্যারাম্যাগনেটিক, যদি বিজোড় ইলেকট্রন থাকে এবং চৌম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হয়, তাহলে কি প্যারাম্যাগনেটিক। আবার ডায়াম্যাগনেটিকটি যদি সব ইলেকট্রন জোড়াবদ্ধ থাকে, তাহলে কি চৌম্বক ক্ষেত্র দ্বারা বিকর্ষিত হয়। আচ্ছা, যদি চৌম্বক ক্ষেত্র দ্বারা বিকর্ষিত হয়, তাহলে কি ডায়াম্যাগনেটিক। আর ডায়াম্যাগনেটিকে সবগুলো ইলেকট্রন কি থাকে? জোড়াবদ্ধ থাকে। তাহলে কি জোড়াবদ্ধ থাকলে কি হয়? চৌম্বক ক্ষেত্র দ্বারা বিকর্ষিত হয়। দেখো, একটা থেকে 3-4টা করে প্রশ্ন বানানো যায়। আচ্ছা, দাতা বা গ্রহিতা বা সন্নিবেশ সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন জানছি, এবার আমরা একটু সন্নিবেশ সমযোজী বন্ধন জানি। যখন বন্ধনের জন্য প্রয়োজনীয় দুটি ইলেকট্রনই কেবল একটি পরমাণু সরবরাহ করে। দেখো, তোমার সমযোজী বন্ধনে কি ইলেকট্রন শেয়ার করা হয়। হ্যাঁ, যখন শেয়ার করা হয়, তখন ওই যে ইলেকট্রন বন্ধনের জন্য যে প্রয়োজনীয় ইলেকট্রন দুইটা দিবে, সে যদি একটা পরমাণুই দেয়, দুইটা ইলেকট্রন যে দিলেও সে যদি একটা পরমাণুতেই যদি দুইটা ইলেকট্রন দেয়, তাহলে কি বলে? তাকে সন্নিবেশ সমযোজী বন্ধন বলা হয়, বা সন্নিবেশ বন্ধন বলা হয়। আচ্ছা, অর্থাৎ একটি পরমাণু ইলেকট্রন জোড়া দান করে এবং অপর পরমাণু তাকে গ্রহণ করে। হ্যাঁ, কিন্তু বন্ধনটি সমযোজী বন্ধনের মতোই কাজ করে। এটা একটা সমযোজী বন্ধন। কিন্তু একটা পরমাণু যদি দুইটা ইলেকট্রন দান করে, তাহলে কি সন্নিবেশ বন্ধন তৈরি হয়। আচ্ছা, এই যে তোমার এগুলো হচ্ছে উদাহরণ। আচ্ছা, নেক্সটে দেখি পর্যায় সারণীর কিছু সুপার তথ্য। হ্যাঁ, পর্যায় সারণীর কিছু সুপার তথ্য আছে, যেমন কি সব এগুলো প্রশ্ন পরীক্ষা আসতে পারে। আমার খুব শর্ট প্রশ্ন তো এমসিকিউ। কি আসতে পারে? যে সবচেয়ে হালকা ধাতু কি? সবচেয়ে হালকা ধাতু কি? লিথিয়াম। মানে কি এর ভর সবচেয়ে কম। তারপর কি সর্বোচ্চ গলনাঙ্ক বিশিষ্ট ধাতু কি? টাংস্টেন। এগুলো মাথায় রেখো। সবচেয়ে হালকাকে লিথিয়াম, সবচেয়ে গলনাঙ্ক বিশিষ্ট ধাতু হচ্ছে টাংস্টেন, সবচেয়ে ভারী তরল ধাতুকে ব্রোমিন। ব্রোমিন। সর্বোচ্চ ইলেকট্রন আসক্তিকার ক্লোরিনের, সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মকতাকার ফ্লোরিনের। মান কত? 4.0। এগুলো একটু মাথায় রাখো। বিকল বা অপধাতু কে মনে রাখার টেকনিককেও G6SO10, মানে জার্মেনিয়াম, সিলিকন। হ্যাঁ, এবার মনে রাখবা। আর আধুনিক মতে কয়টা? 7টা। এই সে তোমার 7টা। আচ্ছা, আর আয়োনাইজেশন ও ইলেকট্রন আসক্তির একটা ব্যতিক্রম ক্রমও আছে। হ্যাঁ, পারমাণবিক আকারে। সেটা কি? দেখো, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন। হ্যাঁ, এইভাবে এই যে তোমার যে তোমার ফ্লোটা আছে, এটা একটু মাথায় দেখে রাখো। এগুলো একটু দেখে রাখবা। তোমার খুব বেশি মস্ত কেন না, দেখলে তুমি পারবা। হালকা ধাতুকে সবচেয়ে বেশি গণনাঙ্ককার। হ্যাঁ, আচ্ছা, সংকরায়ন ও অণুর কৌণিক গঠন। একটু আগে আমরা দেখছিলাম না যে কত কোণে তৈরি করে, কত কোণ তৈরি করে, ওইখানেই তোমার কৌণিক গঠন তোমার এখানে দেখানো হয়েছে। দেখো, জেনন ডাইফ্লোরাইড, এগুলো তোমার
পরীক্ষায় আসার মতো শুধুমাত্র মানে জানে রাখার জন্য জেনন ফ্লোরাইড কি sp3d সংকর আয়ন, কিন্তু আকৃতি আবার কি সরল রৈখিক। তিনটি কারণ কি, তিনটি লোন পেয়ারের ইলেকট্রন আছে তার। কি জেনন জেনন ডাইফ্লোরাইড কি sp3d সংকর আয়ন, কিন্তু আকৃতি আবার কি সরল রৈখিক। জেনন টেট্রাফ্লোরাইড এই কি sp3d2, আকৃতি আবার কি সমতুলীয় বর্গাকার। আর ট্রাই আয়োডাইন এটা কি sp3d, আকৃতি কি সরল রৈখিক। আর ফাজানের নীতি কি, ফাজানের নীতি ও দ্রাব্যতা, ফাজানের নীতি কি কোনটি পানিতে বেশি দ্রবণীয় বা কার গলনাঙ্ক বেশি তা বের করতে এটি লাগে। মানে ধরো তুমি দুইটা এলিমেন্টস তুমি পানিতে তুমি গোলাবা, হ্যাঁ, তো কোনটা আগে পানিতে গলে যাবে এইটা আমরা বের করব কার মাধ্যমে, ফাজানের নীতির মাধ্যমে বের করব। কার মাধ্যমে, ফাজান নীতি। কোন পানিতে বেশি দ্রবণীয় বা গলনাঙ্ক বেশি তা বের করতে ফাজানের নীতি আমার দরকার হয়। দেখো এখানে একটা তোমার একটা কি বলে একটা চার্ট আছে, সেটা হচ্ছে ক্যাটায়নের চার্জ বাড়লে কি পোলার আয়ন বাড়ে, ক্যাটায়নের চার্জ বাড়লে পোলার আয়ন বাড়ে, তাহলে কি হয় সমযোজী বৈশিষ্ট্য বাড়ে। ক্যাটায়নের চার্জ বাড়লে পোলার আয়ন বাড়ে, সমযোজী বৈশিষ্ট্য বাড়ে, কি হয় গলনাঙ্কে কমে, গলনাঙ্কে কি হয় কমে যায়, আর পানিতে দ্রাব্যতা কমে। তাহলে কি ফাজানের নীতি অনুযায়ী কি এটা কম গলনাঙ্ক বিশিষ্ট। ক্যাটায়নের চার্জ বাড়লে পোলার আয়ন বাড়বে, সমযোজী বৈশিষ্ট্য বেড়ে যাবে, তাহলে কি সে গলনাঙ্ক কম, পানিতে তাড়াতাড়ি গলে যাবে না। কি সিলভার ফ্লোরাইড পানিতে দ্রবণীয় হলে সিলভার আয়োডাইড কি তোমার অদ্রবণীয়, কারণ আয়োডিন আয়নের আকারে বড় এবং পোলার আয়ন বেশি, পোলার আয়ন বেশি ফলে কি তার তোমার কি পানিতে গলনাঙ্ক কম, মানে তাড়াতাড়ি দেরিতে গলবে। তো এটা হচ্ছে এইভাবে, এটা তোমার ফাজানের নীতির মাধ্যমে আমরা বের করতে পারবো যে কে তাড়াতাড়ি দ্রুত গলে যাবে। আর কিছু কিছু নাম দেখবা যে পরীক্ষা আসতে পারে, তোমার এগুলার নাম এবং এগুলার কি বলে তোমার প্রতীকগুলো তুমি একটু জানিয়ে রাখলে ভালো হয়। নাম এবং তাদের প্রতীকগুলো জানিয়ে রাখলে ভালো হয়। কি কি যেমন প্রুশিয়ান ব্লু, হ্যাঁ প্রুশিয়ান ব্লু, তার কি ফেরিক হেক্সো সায়ানোফেরেট, ফেরিক হেক্সো সায়ানোফেরেট। তারপর কি নেসলা বিকারক কি পটাশিয়াম টেট্রায়োডোমার কিউরেট, এটা কি অ্যামোনিয়া শনাক্তকরণে ব্যবহৃত হয়, এটা কি অ্যামোনিয়া শনাক্তকরণে ব্যবহৃত হয়। আর কি ক্যালগন কি সোডিয়াম হেক্সা মেটাফসফেট, এটা কি পানির খণ্ডতা দূর করতে দরকার হয়। এবার দেখি এটার কিছু আমরা এমসিকিউগুলো দেখি। একই গ্রুপে উপর থেকে নিচে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কি, একটু আগে পড়ে আছি, পারমাণবিক ব্যাসার্ধ কি হয় বাড়ে। হ্যাঁ, একই গ্রুপে উপর থেকে নিচে গেলে পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে, কারণ কি তাদের এক একটা শেল বৃদ্ধি পায়, যত পর্যায় পাবে তত শেল বৃদ্ধি পাবে। হ্যাঁ, তো যত শেল বৃদ্ধি পাবে তাদের কি আরের মান ব্যাসার্ধর মান তত বাড়বে, তাহলে কি উপরে থেকে নিচে গেলে বাড়ে গেল। আবার অষ্টক নিয়ম অনুযায়ী স্থিতিশীলতা পেতে প্রয়োজন কত, অষ্টক শুনলে বোঝা যায় যে অষ্টক মানে 8, তাদের সর্বশেষ কক্ষপথে তারা কি, অষ্টকের নিয়ম কি তাদের সর্বশেষ কক্ষপথে তারা কি 8টা ইলেকট্রন রাখার চেষ্টা করবে। উত্তর কত, গ নাম্বার 8টা ইলেকট্রন। অষ্টকের নিয়ম অনুযায়ী তারা সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন রাখতে চায়।